হচ্ছে খানিকটা প্রথমে বলে দিই এই চ্যাপ্টারটা আর কি কি বাকি রয়েছে, তারপর হচ্ছে আমরা পড়া ধরবো শেষে। ঠিক আছে, শোনো, আগের দিনে যে পর্যন্ত হয়েছিল সেটা হচ্ছে আমরা জেনেছিলাম যে সুপ্রিম কোর্ট কিভাবে প্রতিষ্ঠিত হলো, ইম্পিরিয়াল কোর্ট বা সুপ্রিম কোর্ট। তারপরে আমরা লর্ড কর্নওয়ালিস সম্পর্কে জেনেছিলাম, একটুখানি মতো ধারণা দেওয়া হয়েছিল কর্নওয়ালিস সম্পর্কে। আর কর্নওয়ালিসের যে শাসন সংস্কার আছে, তার আগে ওয়ারেন হেস্টিংস এর শাসন সংস্কার আমরা একটুখানি জেনেছি। কর্নওয়ালিসের শাসন সংস্কারটা যদি আমরা ভালো করে বুঝতে চাই, তাহলে আগের প্রেক্ষাপট একটুখানি তোমাদের জানতে হবে। কথা বলবে না কেউ, চুপচাপ মন দিয়ে এটা শুনবে, শোনার পরে প্রশ্ন উত্তর দেবো, তারপর প্রশ্ন উত্তর পড়া ধরবো, সব পরপর হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমাদের মুঘল যুগে যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থার মতো করেই কোম্পানি প্রথম দিকেই কি করছে, শাসন ব্যবস্থাটা নির্ধারণ করছে। প্রথম দিকে যেহেতু কোম্পানি শুধুমাত্র দেওয়ানি পেয়েছে, তাই জন্য তাদের কি পুলিশ বলো, সেনাবাহিনী বলো, এগুলো রিফর্ম করার বা পরিবর্তন করার কোনো প্রয়োজন হয়নি। তারা তো টাকা তুলেছে। ওই মুঘল আমলে যে আমার শাসন ব্যবস্থা, যে প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা বলতে পুলিশ বা সেনাবাহিনী, সেটাকেই ওরা কাজে লাগিয়েছিল। এইবার যেহেতু 1770-এর দিক থেকে আস্তে আস্তে ব্যাপারটা চেঞ্জ হচ্ছে, দেখো নিজামতো পেয়ে যাচ্ছে, মানে নিজের হাতে ক্ষমতাও চলে আসছে। নিজের এবার বিচার আচারও করতে হবে, যার লোকজনকে চোর ডাকাত ধরতে হবে, সব কাজ করতে হবে। ওই জন্য ধীরে ধীরে আবার নিজেদের হাতে পুলিশ ব্যবস্থাটা নিয়ে নিয়েছে। পুলিশ ব্যবস্থার প্রথম সংস্কার করেছে যিনি, তার নাম হচ্ছে কর্নওয়ালিস। কি বললাম? কর্নওয়ালিস। তিনি পুলিশ ব্যবস্থার কি কি পরিবর্তন করেছে যদি আমরা জানতে চাই, বলা হচ্ছে যে 1770 সালে যে 76-এ মন্বন্তর হয়েছে, তারপরে তো অনেক বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছে, মানে লোকজনের খাওয়া দাওয়া কিচ্ছু নেই, লোক তো চুরি ডাকাতি করে খাবে, তো বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ হু করে বাড়তে আরম্ভ করেছে। তখন থেকে ওরা চেষ্টা করলো, রিফর্ম করার চেষ্টা করলো পুলিশ ব্যবস্থার। আগে কেমন ভাবে করেছে, এক একটা এলাকায় এক একটা ছোট ছোট করে থানা, পুলিশ থানা ব্যবস্থা চালু করেছে। বুঝতে পেরেছো? করার পরে সেই থানার যারা প্রধান, তাদেরকে ঠিক করেছে দারোগা। তাহলে পুলিশ থানা ব্যবস্থা যারা প্রধান, তাদেরকে আমরা কি বলছি, দারোগা বলছি। এই দারোগাদের আবার কারা নিয়ন্ত্রণ করতো, তার জন্য প্রত্যেক জেলাতে একটা করে ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে। কি রাখা হয়েছে? ম্যাজিস্ট্রেট। ক্লিয়ার হলো সবাই? এখানেও তাই বলা হয়েছে যে হচ্ছে এই ম্যাজিস্ট্রেট গুলো এবার কি করা হয়েছে, সব ইংরেজদের ম্যাজিস্ট্রেট হিসেবে রাখা হচ্ছে। কাদের ম্যাজিস্ট্রেট হিসেবে রাখা হচ্ছে? ইংরেজদের। দারোগারা হতে পারে আমার ভারতীয় দারোগা, সমস্যা নেই, কিন্তু ম্যাজিস্ট্রেট যারা, মানে দারোগাদের উপরে যারা, তাদের কারা, সবাই ইংরেজ। তাদের দ্বারা অনেকগুলো থানা সামলাচ্ছে। আবার ক্লিয়ার হয়েছে সবার কনসেপ্টটা? বুঝতে পেরেছো? তাহলে পুলিশ থানা চালু করা হয়েছে। কে চালু করেছে? লর্ড কর্নওয়ালিস। আর সে কি করেছে, ম্যাজিস্ট্রেটদের রেখে দিয়েছে। এইবার তুমি ভালো করে এখন যদি আমাদের স্ট্রাকচারটা দেখো, মনে করো রাজ্য স্তরে একজন পুলিশদের প্রধান আছেন, একটা পুলিশ মন্ত্রী আছে, তার আন্ডার একটা পুলিশের বড় কর্তা আছে, এবং পরপর পরপর ধাপে ধাপে আছে। তো আগেকার দিনে এই যে টোটাল স্ট্রাকচার, উপরের দিকে স্ট্রাকচারটাকে বলা হয় আমলাতন্ত্র বলা হয়। কি বলা হয়? আমলাতন্ত্র। আমি সব সময় তোমাদের বলছি যে তোমরা যদি চাকরি করতে হয়, ওই আমলার চাকরি করো, তারপর আসল পাওয়ার কি বুঝতে পারবে, ক্ষমতাটা কি সেটা বুঝতে পারবে যদি আমলা হতে পারো। বিডিও, এসডিও, ডিআইজি, বুঝতে পারছো? বা কলকাতার নগরপাল, এই যে ধরনের চাকরিগুলো, বড় বড় চাকরি, অ্যাকচুয়ালি তুমি ভেবে দেখবে, নেতা তো পাল্টায়, 5 বছর পরে আমার মন্ত্রী পাল্টাতে পারে, বিধায়ক পাল্টাতে পারে, এমএলএ এমপি পাল্টাতে পারে, তাই তো? কিন্তু এই আমলা তুমি যদি একবার হতে পারো, যদি, ওরাই অ্যাকচুয়ালি কিন্তু দেশটা চালাচ্ছে। মনে করো যে কোনো ক্ষেত্রে, আমাদের মুখ্যমন্ত্রী হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তো সবকিছু প্রধান আর কি, রাজ্যের প্রধান, কিন্তু অ্যাকচুয়ালি রাজ্যের স্ট্রাকচারটা কারা সামলে রেখেছে, রাজ্যটা কারা নিয়ন্ত্রণ করছে? সবাই আমলারাই নিয়ন্ত্রণ করছে রাজ্যটা। এইটার জন্য আমি তোমাদের সবসময় বলছি ডব্লিউবিসিএস পড়ার জন্য, আইএস পড়ার জন্য, আইপিএস হওয়ার জন্য বলছি আমি। ওইটা হচ্ছে ক্ষমতা, অ্যাকচুয়ালি দেশ চালাচ্ছে ওরা, ওই আমলারা। তো ব্রিটিশ এই যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রের সূচনা করেছে যে, তার নাম হচ্ছে কর্নওয়ালিস। ক্লিয়ার হলো? কর্নওয়ালিস যখন করেছে, সিভিল সার্ভিস বলে একটা পরীক্ষা হতো। এখন যেটা তোমার এই আইএস ডব্লিউবিসিএস পরীক্ষাগুলো আমি বলছি না, ইউপিএসসি যে পরীক্ষাটা, তখন সেটা ইংল্যান্ডে ইংরেজদের আমলে সেই পরীক্ষার নাম কি ছিল? সিভিল সার্ভিস। আমাদের নেতাজি সুভাষচন্দ্র সিভিল সার্ভিসে খুব ভালো রেজাল্ট করেছিল, জানো তো? কিন্তু তবু উনি চাকরি নেয়নি ইংরেজদের কাছে, দেশের জন্য লড়াই করে বলবে। সেটা পরের গল্প, আমরা অন্য যখন ইতিহাসে আসবে জানবো আমরা। তা শোনো, কি করেছে, ওই যে আমলাতন্ত্র শুরু করেছে, ইংল্যান্ড থেকে অনেক ইংরেজ লোকজন ভারতে এসে ওই পরীক্ষা দিচ্ছে, দিয়ে পাশ করে তারা সিভিল সার্ভিস হচ্ছে, আমলা হচ্ছে। তো তারা তো এখানকার রীতিনীতি জানে না, এখানকার ভাষা জানে না, কালচার জানে না, কৃষ্টি জানে না। ওই জন্য ওদের জন্য কি করেছে, লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছে। ইংরেজ যারা বাইরে থেকে আসছে, তাদের এখানকার ভাষা, এখানকার সংস্কৃতি সব শেখা হয় বলে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে তৈরি হয়েছে? 1800 সালে। ক্লিয়ার হলো? পুলিশ ব্যবস্থা থেকে আমরা আমলা ব্যবস্থায় চলে গেলাম। তাহলে
পুলিশি ব্যবস্থাটা কোথায় কি বুঝতে পারছো, কি হয়েছে টোটাল, কর্নওয়ালিস কি কাজ করেছে। আর যে সিভিল সার্ভিসের ব্যাপারটাও বললাম, সিভিল সার্ভিসটা কেমন ভাবে শুরু হয়েছে তাহলে। এবার এই কর্নওয়ালিস, ওয়েলেসলি এরা প্রধানত ইংরেজদের ওই সিভিল সার্ভেন্ট হিসেবে, আমলা হিসেবে নিয়োগ করছে। আর একজন আছেন ইংরেজদের মধ্যে, আমি বলবো ইংরেজ আমলের মধ্যে যদি আমরা ভাগ করে দেখি, যে সবাই তো অত্যাচারী ছিল, যারা বড় লর্ড ছিল, একজন এমন আছে যে কিনা অত্যাচারের পরিমাণটা সে ব্যক্তিগতভাবে খুব কম করেছে, বরং ভারতের সমাজ সংস্কারে খুব ভালো অবদান রেখেছে। তার নাম হচ্ছে বেন্টিঙ্ক। উনি অনেকগুলো রিফর্ম করেছে, ভারতীয়দের সুযোগ দিয়েছে অনেক, সতীদাহ প্রথার মতো, বাল্য বিবাহের মতো এই প্রথাগুলো উনি বিরোধিতা করেছে, বিধবা বিবাহ চালু করেছে, এগুলো উনি করেছে। তো সেই বেন্টিং এর শাসনকালে ভারতীয়দেরও আস্তে আস্তে ওই সিভিল সার্ভিসে সুযোগ দেওয়া হচ্ছে, পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে। যদিও ইংরেজদের থেকে ভারতীয়দের বেতনটা অনেক কম ছিল। ধরো একজন ইংরেজের বেতন যদি 100 টাকা হয়, সেখানটা ভারতীয়ের বেতন সেই একই কাজ করে, একই চাকরি করে 10 টাকা বা 15 টাকা এরকম। আমি 100-200 টাকা বলছি, মানে তুমি ভাবছো তখন 100 টাকা মানে এখনকার লক্ষাধিক টাকার সমান, আরো বেশি টাকা, বুঝতে পারছো? আমি সেটা বলছি। তো ওই জন্য হচ্ছে ওই বেন্টিং এর আমল থেকে কি হচ্ছে, ভারতীয়রাও আমলাতন্ত্রে আস্তে আস্তে প্রবেশ করছে, কিন্তু ইংরেজদের থেকে আমাদের টাকা পয়সা অনেক কম। পুলিশি ব্যবস্থার সঙ্গে সঙ্গে স্থানীয় যে ঝামেলাগুলো হলো, সেগুলো পুলিশ লাগলো। বাইরে রাজ্যে রাজ্যে যখন যুদ্ধ হচ্ছে, তখন তাহলে কি লাগবে, সেনাবাহিনী লাগবে। ইংরেজরা তো মনে করো পুরো পৃথিবীতে শাসন করতো, ওদের তো একটা নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা আছে, অত বড় দেশ নয় তো, তাহলে সব দেশে কি নিজেদের সেনা নিয়ে গিয়ে শাসন করবে? আস্তে আস্তে কি করছে, আমাদের ভারতীয় লোকজনদেরকেও সেনাবাহিনীতে নিয়োগ করছে। এইবার সেনাবাহিনীতে নিয়োগ করার ক্ষেত্রে একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটাকে বলা হচ্ছে সামরিক জাতি। কি বলা হচ্ছে? সামরিক জাতি। ইংরেজরা মনে করছে ভারতীয়দের মধ্যে অনেক লোকজন যারা রয়েছে, তারা শুধু ভাত টাত খায় বলে তাদের শারীরিক গঠন অতটা মজবুত নয়, অত শক্তপোক্ত নয়, তারা সেনাবাহিনী হিসেবে বেশি ভালো হতে পারবে না। ওই জন্য বেছে বেছে আমাদের উত্তর পশ্চিম ভারতের যে রাষ্ট্রগুলো রয়েছে, পাঞ্জাবি লোকজনরা, শিখ যারা, তারা অনেক লম্বা চওড়া হয় না, একটু শক্তিশালী মতো হয়, ওদের বেশিরভাগ সেনাবাহিনীতে নিয়োগ করতো। প্রথম আমি প্রথম দিকের কথা বলছি, ধীরে ধীরে পরিবর্তন হয়েছে, আলাদা আলাদা সব হয়েছে। আর ওরা যেটা করেছিল, ধর্মভিত্তিক সেনাবাহিনী তৈরি করেছিল। একটা হচ্ছে মুসলিম রেজিমেন্ট, একটা শিখ রেজিমেন্ট, একটা পাঞ্জাব রেজিমেন্ট, মানে অঞ্চল ভেদেও রেজিমেন্ট করেছিল সেনাবাহিনীর। রেজিমেন্ট মানে দল, একটা সেনাবাহিনীর দল। মনে করো একটা রেজিমেন্ট আছে পাঞ্জাব রেজিমেন্ট, ওখানে যত পাঞ্জাবের লোকজন সবাই সেনাবাহিনীতে আছে, একসঙ্গে আছে, ইংরেজদের হয়ে লড়াই করছে। অ্যাকচুয়ালি এটা কেন করেছে বলতো? ইংরেজরা সবসময় আমাদের যে নীতিটার উপর বিশ্বাস করে আমাদের শাসন করতো, সেটাকে বলা হয় ডিভাইড অ্যান্ড রুল। কি বলা হয়? ডিভাইড অ্যান্ড রুল। যদি তোমার কারোর উপর শাসন করতে হয়, কোন একটা জাতির উপর শাসন করতে হয়, তুমি তাদের ভেঙে দাও, টুকরো টুকরো করে ভেঙে দাও, ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে ভাগ করে দাও। এখন তোমাদের এখানে যদি তোমরা যদি একত্রিত হয়ে যাও, যে আমরা আজকে পড়বো না, কোন বলছিলাম, কি বলছিলাম, ডিভাইড রুল। ডিভাইড রুলটা একটুখানি বুঝিয়ে দিই, এখানকার বিষয় নয়, কিন্তু আমাদের পুরো ভারতের ইতিহাস জানতে হলে জানতে হবে আমাদের। কি করে জানবো আমরা? সেটা হচ্ছে, মনে করো এখানে একটা দিন তোমরা সবাই মিলে চাইছো যে আমরা আজকে পড়বো না কোনো মতে। যদি আমি এখানে এসে ফের পড়াতে চাই, তাহলে আমি কি করব? আমি প্রথম বলে দেবো, এই যার যার পড়া হয়েছে তাদের আমি একটু ভালো বলবো, তার একটা প্রথম ভাগে ভাগ হয়ে গেল, তাই তো? আরো ভাগ করবো, যে পড়া পারবে কিছু লজেন্স দেবো, একটা দিলাম, দিলে আরো ভাগ হয়ে গেল। মানে যত ব্যাচটা ভেঙে দেবো, মানে টুকরো টুকরো, কোনো কারণবশত ভেঙে দেবো। একজনের কারো পড়া ধরে তার খুব ভালো বললাম, সে আনন্দিত হয়ে গেল, কারো মারধর করলাম, সে আরো নিচের দিকে নেমে গেল, মানে মনটা তার খারাপ হয়ে গেল। তাই যখন ভেঙে দেবো, ব্যাচটা টুকরো টুকরো হয়ে যাবে, তোমাদের মতামতগুলো সব ভাগ হয়ে যাবে, তখন সহজে আমি পড়িয়ে চলে যেতে পারবো। যদি সবাই মিলে প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক করে রাখো, তাহলে আমরা পড়বো না, আমি সে পড়াতে পারবো কোনো মতে, যত যা করি বিশৃঙ্খল পরিস্থিতি হবে। ইংরেজরা ঠিক সেম ব্যবস্থাটা করেছে। আমাদের কাছে কি করে শাসন করতো, ওদের তো সৈন্যবাহিনী কম, ভারতের লোকজন তো বেশি, ওরা আমাদের লোকদেরকে দিয়ে আমাদের শাসন করাতো। আমরা যাতে একত্রিত না হতে পারি, ওই জন্য ওরা বিভিন্ন ভাবে সবসময় আমাদের ভেঙে ভেঙে রাখতো, টুকরো টুকরো করে রেখে দিত আমাদের। ডিভাইড অ্যান্ড রুল, বিভাজন করো আর শাসন করো, রুল মানে শাসন। বুঝতে পেরেছো কেসটা কি বললাম? তাহলে ওরা কি করতো, প্রথম দিকে যে সৈন্যবাহিনীগুলো প্রধানত উত্তর পশ্চিম ভারত থেকে লোকজন সংগ্রহ করতে, তাদেরকে সৈন্যবাহিনীতে স্থান দিত। ধীরে ধীরে নেপালি, গোর্খা, সমস্ত ধরনের লোকজনরা আস্তে আস্তে সৈন্যবাহিনীতে যোগদান করছে, যারা কর্মঠ বেশি তারা সেনাবাহিনীতে যোগদান করছে। আজকে প্রধানত আমাদের এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা রয়েছে। দেখি আর কি রয়েছে। তাহলে পুলিশি ব্যবস্থাটা বলে দিয়েছি তোমাদের, আর বেন্টিং এর শাসনটাও বলে দিয়েছি। বেন্টিং তাহলে কি কাজ করেছে জেনেছো? পুলিশি শাসন ব্যবস্থাও সংস্কার করেছে, বা তার সঙ্গে সঙ্গে ভারতীয়দের নিয়োগ করা শুরু করেছে সিভিল সার্ভিসের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, আরো বেন্টিং এর অনেক সংস্কার আছে, পেছন দিকে আমরা গিয়ে জানবো তখন গুলো। আচ্ছা, এবার বলছে সেনাবাহিনীর কথা বলেছি আমরা। পুলিশটা বুঝতে পেরেছো? এক একটা অঞ্চলে ছোট ছোট থানা তৈরি করা হয়েছে, পুলিশ থানা, যেটার প্রধান হচ্ছে দারোগা, আর দারোগাদের নিয়ন্ত্রণ করতে কারা? ম্যাজিস্ট্রেটরা। ঠিক আছে?
এই যে দারোগা ব্যবস্থা এর আবার বিলোপ হয়ে গেছে 1812 সালে এর হয়ে গেছে। ঠিক আছে, এই যে পুলিশি ব্যবস্থা এটা কিন্তু প্রথম মানে প্রয়োগ করা হয়েছে তোমার সিন্ধু প্রদেশ এলাকায়। ঠিক আছে, আচ্ছা সেনাবাহিনীটা বলে দিয়েছি। আচ্ছা আজকের মোটামুটি এই পর্যন্ত পড়ানোর আমার হিসাবে আছে। পরের দিনে যেটা পড়াবো হচ্ছে আমলাতন্ত্রটা পুরোপুরি বলে দেবো, আর শিক্ষা না আমলাটা আজকের বলে দিই, তাহলে শিক্ষা ব্যবস্থাটাই পরের দিনে আমরা যেতে পারবো। তাহলে দেখুন, কোম্পানির যেহেতু শাসন ব্যবস্থা বাড়ছে ধীরে ধীরে, আর যেহেতু ভারতটাকে ভারতের ওপর কোম্পানির থেকেও ইংরেজ শাসনের যে ঔপনিবেশিকতা সেটা দৃঢ় হয়েছে কার মাধ্যমে? পিটের ভারত শাসন আইনের মাধ্যমে 1784 সালে। পিটের ভারত শাসন আইন এলো, ওটা মানে ইংল্যান্ডের এবার ডাইরেক্ট রাজদরবার থেকে ভারত শাসন করা হচ্ছে হিসেব মতো, তাই তো? সেই জন্য ভারত ওদের কাছে টাকা পয়সার জায়গা, তো অনেক বেশি ইনকাম হচ্ছে রায়ারা এর মতো বেশি এই বিজনেসটা বেশি করে দেখবে, তো ওরা এদের নজর দেবে। তো যখন নজর দেবে আরো বেশি ভালো করে এখান থেকে টাকা পয়সা তুলতে চাইবে। ওই জন্য আস্তে আস্তে ওরা কি করতে চাইছে, ঔপনিবেশিক শাসনটাকে দৃঢ় করতে চাইছে, স্ট্রাকচারটা রেডি করতে চাইছে। সেটা রেডি করার জন্য অনেক বেশি করে অত্যাচার করতে হবে, নাহলে লোকজন ভয় পেয়ে থাকবে না। তো ভয় পেলে তাও তো পড়া হবে। এখানে যখন যেদিন দেখবে আমি লাঠি নিয়ে ঢুকি, সেদিন একটা আলাদা রকমের পরিবেশ থাকে, ক্লাসরুমটা থাকে তো। আর যেদিন আমি হেসে হেসে ঢুকি আর কি করতে করতে ঢুকি, সেদিন আলাদা রকম পরিবেশ থাকে। আর যদি আমার তোমার থেকে প্রতিদিন পড়া আদায় করতে হয়, তাহলে একটা ভয়ের পরিবেশ কায়েম করতে হবে এখানে, তাই তো নাকি? ইংরেজরা যদি আমাদের এখানে ঔপনিবেশিকতাটা চালাতে চায়, তাহলে কি করতে হবে? ওদের ভয়ের পরিবেশ করতে হবে। কেউ একটা ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলো, তাহলে নিয়ে রাস্তার মাঝখানে টাঙিয়ে দিচ্ছে, মেরে দিচ্ছে, তার মানে কি আরো 10টা লোক ওই দেখে ভয় পেয়ে যাচ্ছে। ঠিক তেমন ভাবে ওদের তো পুরোপুরি সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে আমলা সব স্ট্রাকচারটা পুরো রেডি করতে হবে। তো তারপর তোরা আমাদের থেকে যত বেশি সম্ভব টাকা তুলে নিয়ে ওদের দেশে যেতে পারবে, গিয়ে ওদের দেশ পরিচালনা করবে, যেটা চাইছে ওরা, লাভ করতে চাইছে। সেই জন্য ওরা কি করলো, আমলাতন্ত্রের ব্যবস্থাটা চালু করলো। বুঝতে পারছো সবাই কি বললাম? তাহলে এখান থেকে যে যে প্রশ্নগুলো আসে সেইগুলো আমি একটুখানি বলে দিই। তাহলে কি কি আছে দেখো এখান থেকে। তাহলে পুলিশ ব্যবস্থাটা বলা হয়েছে, কর্নওয়ালিসের পুলিশ ব্যবস্থা। আচ্ছা, উইলিয়াম বেন্টিং এর শাসক সংস্কার ওটা আসে। আর উইলিয়াম বেন্টিং কি করেছে? প্রশাসনিক ক্ষেত্রে প্রধানত উনি আমলাতন্ত্রে ভারতীয়দের নিয়োগ করা শুরু করেছে কম বেতনের মাধ্যমে। আরেকটা জিনিস উনি করেছে, ভারতের টাকা প্রয়োজন, তো রাজ্য চালাতে টাকা প্রয়োজন, তো সেই জন্য উনি বোর্ড অফ রেভিনিউ গঠন করেছে। কি বোর্ড অফ রেভিনিউ? আর উত্তর পূর্ব ভারতের দিকে বা উত্তর পশ্চিম ভারতের দিকে একটা নতুন ব্যবস্থা চালু করেছে, যার নাম হচ্ছে মহলওয়ারি ব্যবস্থা। ভূমি রাজস্বের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? ভূমি রাজস্ব। ভূমি রাজস্বটা কি জিনিস কে পারে বলো? মানে জমি থেকে যে ট্যাক্স পাওয়া যায়। রাজস্ব মানে ট্যাক্স, আমরা ইংরাজিটা সবাই জানি। দেখো তোমাদের ট্যাক্স কাটতে হয় না? পঞ্চায়েতে যখন দেখবে তুমি ইনকাম সার্টিফিকেট নিতে যাবে কোনো কারণে, বলো ট্যাক্স কাটো, মানে আমরা এখানে আছি বলে সরকারকে আমাদের ট্যাক্স দিতে হচ্ছে। তৎকালীন সময়ে কাকে ট্যাক্স দিতে হতো? ইংরেজদের ট্যাক্স দিতে হতো। তা সেই ট্যাক্সটা কি পদ্ধতিতে তুলবে, সেই জন্য হচ্ছে বেন্টিং একটা বোর্ড গঠন করেছে, যার নাম হচ্ছে বোর্ড অফ রেভিনিউ। আর কি করেছে? মহলওয়ারি ব্যবস্থার মাধ্যমে ট্যাক্সটা আদায় করছে। বুঝতে পারছো? সবার ক্লিয়ার হয়েছে? তাহলে কি কি বলেছি আজকের প্রধানত বলো তো? পুলিশ ব্যবস্থাটা কি চালু হয়েছে বলেছি, আমলা ব্যবস্থাটা বলেছি, আমলাতন্ত্রটা বলেছি, বেন্টিং এর শাসন সংস্কার বলেছি, তাই তো? আর হচ্ছে কি বলেছি, আর কিছু বলেছি বলো? সেনাবাহিনীটা বলেছি। এই কটা বিষয় বলো, কারো কিছু ডাউট আছে এর মধ্যে বলো, পরিষ্কার বলে দিই। তাহলে পুলিশ ব্যবস্থাটা প্রথম কাজের পুলিশ ব্যবস্থা মেনে চলতো এরা মুঘলদের, কারণ নিজেদের মতো করে পুলিশ ব্যবস্থা চালু করেছে। এলাকায় একটা করে থানা তৈরি করেছে, পুলিশ থানা বলা হচ্ছে, যার প্রধান হচ্ছে দারোগা। তার আন্ডারে অনেকগুলো আছে, কোতোয়াল আছে, আরো মানে আমাদের যেমন হাবিলদার, এএসআই এরকম থাকে না, তখন আলাদা আলাদা কর্মচারী ছিল। পুলিশদের মধ্যে হেড ছিল থানার মধ্যে দারোগা। দারোগাদের আবার এক একটা জেলায় নিয়ন্ত্রণ করতে যাওয়া, তাই বলছে ম্যাজিস্ট্রেট বলছে। এইটা সেনাবাহিনীতে প্রথম দিকে কি করেছে ওরা, শুধুমাত্র উত্তর পশ্চিম ভারত থেকে যারা শিখ, পাঞ্জাবি তাদের নিয়োগ করেছে, জাট যারা ব্রাহ্মণ যারা তাদের নিয়োগ করেছে। তারপর আস্তে আস্তে কাদের নিয়োগ করছে, অন্য অন্য বর্ণের লোকজন নিয়োগ করছে পুলিশে। এটা বলেছি। আমলাতন্ত্রের ক্ষেত্রে কি বলেছি, প্রথম ইংল্যান্ড থেকে লোকজন এসে এখানে আমলা হিসেবে কাজ করছে, পরে আস্তে আস্তে বেন্টিং এসে আসার পর থেকে ভারতীয় লোকজনরাও আমলা হতে পারছে, সিভিল সার্ভেন্ট হতে পারছে। এই এই বিষয়গুলো শুধু মাথায় রাখতে হবে তোমাদের। বলো কারো সমস্যা থাকলে বলো, বলে দিচ্ছি ফের আমি। আচ্ছা কারো সমস্যা? ঠিক আছে চলো, সমস্যা নেই কারোর। তাহলে পরের প্রশ্নটা লিখে নিই, লাস্টে পড়া ধরবো, চলে যাবো। খাতা বের করো। হ্যাঁ, কত দাগ পর্যন্ত হয়েছিল? এমনি 33 পর্যন্ত দেওয়া ছিল, তাই তো? আর পড়া দেওয়া ছিল 20 পর্যন্ত। হ্যাঁ দেখবো তো, শর্টটা দেখবো আগে, এইটা করে নি, নিলে এইদিকে ঝামেলাটা মিটে যাবে, গেলে শর্টটা দেখবো। খাতা খুললে দেখুন ধরা পড়ে যাবে কি দিয়েছিলাম না দিয়েছিলাম সব। নাও রেডি করো চটপট করে।
সকাল থেকে যা গান চালাচ্ছে ওদিকে। প্রথম প্রশ্ন লেখো, বাংলার নদীপথগুলি, লেখো নাবিজা, কি হলো, শর্টফট করে লেখো। বাংলার নদীপথগুলি জরিপ করে, বাংলার নদীপথগুলি জরিপ করে, জরিপ মানে মাপা গো, মাপা, জরিপ করে, বাংলার নদীপথগুলি জরিপ করে মানচিত্র তৈরি করেন কে, বা জরিপ করেছিলেন কে, লিখে নাও, মানচিত্র লিখতে না, লেখো লেখো বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন কে। বাংলা মানে বাংলার মোট তো, বাংলা মানে আচ্ছা, বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন কে? উত্তর লেখো জেমস রেনেল। জেমস রেনেল, বর্গীন জয়কার ম দন্তেশ্বর, জেমস রেনেল, রয়কার দন্ত নয়কার ল, রেনেল, জেমস রেনেল হয়েছে ল, রেনেল। আচ্ছা আমি বলি শোনো, কারোর এক্সট্রা করে বলতে হবে না যে পরেরটা আমার একটা, কিছু বলার দরকার নেই, আমি পরবার ঠিক বলে দেবো। যার হয়ে যাবে সে চুপচাপ বসে থাকবে ব্যাস, আর যার হবে না সে সেই জায়গাটা ফাঁকা রেখে পরের প্রশ্নটা লিখে নেবে। পরের প্রশ্ন লেখো, দেখো বাংলার নদীপথগুলি, বাংলার নদীপথগুলি জরিপ করে, বাংলার নদীপথগুলি জরিপ করে মোট মানচিত্র তৈরি হয় কটি? মোট মানচিত্র তৈরি হয় কটি? বাংলার নদীপথগুলি জরিপ করে মোট মানচিত্র তৈরি হয় কয়টি বা কটি? মোট মানচিত্র তৈরি হয় কটি? উত্তর লেখো 16টি। 16টি। আচ্ছা পরের প্রশ্ন লেখো, দ্বৈত শাসনের, দয়বয় ঐকার ত, দয়বয় ঐকার ত, দ্বৈত শাসন ব্যবস্থার, দ্বৈত শাসন ব্যবস্থার অবসানের পর, দ্বৈত শাসন ব্যবস্থার অবসানের পর বাংলার গভর্নর হন কে? দ্বৈত শাসন ব্যবস্থার অবসানের পর বাংলার গভর্নর হন কে? আরেকবার লাস্ট প্রশ্নটা বলছি, দ্বৈত শাসন ব্যবস্থার অবসানের পর বাংলার গভর্নর হন কে? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তারপর লেখো, সুপ্রিম কোর্টের, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? হয়েছে উত্তর লেখো স্যার, দ্বন্দ্ব শয়জা, হ্যাঁ দ্বন্দ্ব শয়জা ফলা আকার র, স্যার এলিজা, একার লয় হর্ষই বর্গীয় জয় আকার, এলিজা ইম্পে, হর্ষই ময় পয় আকার, ইম্পে। ঠিক আছে তোমরা এক্সট্রা কথা বলো না, আমি বলে দিচ্ছি ঠিকঠাক। স্যার এলিজা ইম্পে, স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্ন দেখো, ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থা, ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থা গড়ে তোলেন কে? ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থা গড়ে তোলেন কে? ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থা গড়ে তোলেন কে? উত্তর লেখো লর্ড কর্নওয়ালিস। লর্ড ল ডয়রেফ, লর্ড কর্নওয়ালিস। ক দন্তের নয় রেফ, কর্ণ, ওকার অন্ত স্যার ওয়া, লস্যই তালব্য লিস, লর্ড কর্নওয়ালিস। আচ্ছা পরের প্রশ্ন লেখো, সিন্ধু প্রদেশে, সিন্ধু প্রদেশে
নতুন ধরনের পুলিশি ব্যবস্থা, নতুন ধরনের পুলিশি ব্যবস্থা সিন্ধু প্রদেশে নতুন ধরনের পুলিশি ব্যবস্থা গড়ে ওঠে কবে? সিন্ধু প্রদেশে নতুন ধরনের পুলিশি ব্যবস্থা গড়ে ওঠে কবে? উত্তর লেখো 1843। 1843 হয়েছে, 1843। আচ্ছা, কটা হয়েছে? 6টা। আর ওদিকে ছিল কটা? 13টা, তাই তো? মানে 20টার পর 33 পর্যন্ত 13টা, আর এদিকে 6টা। ঠিক আছে, আর একটা দুটো দিয়ে দিই অন্তত। লেখো, বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি? বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি? হয়েছে, বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি? উত্তর লেখো, ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। পরের প্রশ্ন লেখো, লাস্ট প্রশ্ন আজকেকার। লেখো, প্রেসিডেন্সির প্রধানকে কি বলা হতো? প্রেসিডেন্সির প্রধানকে কি বলা হতো? ঠিক আছে, প্রেসিডেন্সির প্রধানকে কি বলা হতো? কি বলা হতো? গভর্নর। গভর্নর বলা হতো। একটা প্রেসিডেন্সির প্রধানকে গভর্নর বলা হতো। আর রেগুলেটিং অ্যাক্টে ওই গভর্নরদের আবার যে হেড হয়েছে তাকে বলা হতো গভর্নর জেনারেল। প্রেসিডেন্সির প্রধানকে কি বলা হতো? উত্তর হবে হচ্ছে গভর্নর। প্রেসিডেন্সির প্রধানকে তাহলে কি বলছি আমরা? গভর্নর। আচ্ছা, একটা জিনিস বলি শোনো, তোমাদের যে আগের চ্যাপ্টারটা ছিল, আগের চ্যাপ্টারের নাম কি ছিল? আঞ্চলিক শক্তির উত্থান। ওই চ্যাপ্টারের আমি সেই বলেছিলাম শ্রুতি একটা সিরিজ আসবে আমাদের, ওই শ্রুতি সিরিজের ভিডিওটা রেডি হয়ে গেছে তোমাদের, মানে হচ্ছে আজকে সম্ভবত পোস্ট হবে। আচ্ছা, এক্সট্রা কথা বলবে না, শুনে নাও ভালো করে। তাহলে যে শ্রুতি সিরিজটা রেডি হয়েছে সেটা আজকে আমরা আপলোড দেব। দেওয়ার পর শ্রুতি সিরিজটা প্রধানত কি সেটা হচ্ছে তোমাদের কি করতে হবে? শোনার জন্য দেওয়া আছে। শোনা, ওখানে কোনো ভিডিও নেই, আমি দাঁড়িয়ে নেই, কেউ নেই, শুধু একটা থাম্বনেল থাকবে, তার আন্ডারে একটা রেকর্ড থাকবে, ভয়েস রেকর্ড। ওটাই প্রধানত ওই চ্যাপ্টার থেকে যত শর্ট প্রশ্ন আছে প্রত্যেকটা সাবজেক্টের, যে চ্যাপ্টারে যত শর্ট প্রশ্ন থাকবে সেগুলো পর 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 শুধু পড়া থাকবে। আর যদি সম্ভব হয় ওর পিছনে একটা ছোট্ট করে সরু মানে সূক্ষ্ম একটা মিউজিক দিয়ে দেবো, কিছু একটা আস্তে আস্তে যাবে একটা মিউজিক এরকম। আর যদি না সম্ভব হয় মিউজিক দিলে আবার কপিরাইটের সমস্যা থাকে ইউটিউবে, সেজন্য শুধু পরপর পরপর প্রশ্নগুলো পড়া থাকবে। যখন আমার একদম আর পড়তে ভালো লাগছে না, তখন আমরা কি করব? ওইটা হেডফোন কানে দিয়ে চুপচাপ শুনবে। হেডফোন দেওয়ার কথা কেন বলছি? কারণ তুমি বাইরে অনেক রকম নয়েজ থাকে, আওয়াজ থাকে, খুব বেশি না, একটা চ্যাপ্টার 10 মিনিট 15 মিনিটের মধ্যে তো হয়ে যাবে সব শর্ট প্রশ্ন। তাহলে শ্রুতি সিরিজটা দেখবে ক্লাস 8-এ এরকম একটা প্লে লিস্ট আছে, এরকম একটা প্লে লিস্ট আছে এরকম, ঠিক আছে? এরকম একটা প্লে লিস্ট আছে ক্লাস 8-এর, এটা প্লে লিস্ট, ঠিক আছে? এবার হচ্ছে সেইটা নিয়ে হচ্ছে আমি ক্যামেরায় আবার দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের প্লে লিস্ট, ঠিক আছে? এই তো শ্রুতি সিরিজের প্লে লিস্ট হচ্ছে এইটা, ঠিক আছে? তো সেইটাই তোমরা কি করবে, ওটাই হচ্ছে ভালো করে শুনে নেবে, সবগুলো শুধু প্রশ্নগুলো শুনে নেবে। আচ্ছা, এই যে এখানে, আচ্ছা আমি বলি শোনো, এই যেটা কি জন্য, এটা কি জন্য করা? এই শ্রুতি নামটা আমরা যেখান থেকে ইন্সপায়ার হয়ে নিয়েছি সেটা হচ্ছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা। বৈদিক যুগের শিক্ষায় কি করতো? পড়াশোনা শুনে শুনে মুখস্থ করা হতো, এটাকে শ্রুতি বলে। এখনকার দিনে শুধু শুনলে হবে না, শুনতেও হবে, তার সঙ্গে লিখতে হবে, পড়তে হবে, সব করতে হবে, ঠিক আছে? ভালো করে সবাই অবশ্যই অবশ্যই করে পড়াটা করবে।